আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দ্য ফুল রিভিউ অফ OnePlus 13। প্রায় 3 মাস আগে আমাদের চ্যানেলে এই ফোনের আনবক্সিং ভিডিও আপনারা দেখেছিলেন। এতদিন পরে এসে আজকে আমরা এই ফোনের একদম ইনডেপথ রিভিউ করব। সো টাইটেন ইউর সিট বেল্ট, বিকজ আজকের ভিডিওটা হতে যাচ্ছে OnePlus 13 এর একেবারে র ইউজার এক্সপেরিয়েন্স। এই হচ্ছে OnePlus 13। পৃথিবীতে যতগুলো প্রথম সারির ফোন রয়েছে তার মধ্যে অন্যতম একটা ফোন, এবং OnePlus এর কিন্তু একটা ক্রেজি ফ্যান বেজ রয়েছে। বাট মাঝখানে একটা ঘটনায় সেখানে বেশ ভালো একটা ধাক্কা লেগেছে। OnePlus ফোন নিয়ে আলাপ করতে গেলে যে বিষয়টা অবশ্যই আসে সেটা হচ্ছে এটার গ্রিন লাইন। ভাই এইটা একটা ভয়ানক ব্যাপার, মানে যারা এই গ্রিন লাইনের খপ্পরে একবার পড়ছেন তারা জানেন যে এটা কতটা খাতারনাক। তবে রিসেন্টলি OnePlus কিন্তু ধীরে ধীরে সেই ধাক্কা থেকে বের হয়ে আসছে, এবং আমাদের প্রতিবেশী দেশ ইন্ডিয়াতে মাঝখানে দেখলাম যে তারা ডিসপ্লের উপরে লাইফ টাইম ওয়ারেন্টি দিচ্ছে। এটা বেশ ভালো একটা ব্যাপার। আশা করছি আমাদের দেশেও যখন এই ফোনটা অফিসিয়ালি রিলিজ হবে তখন আমরা ওইরকম কিছু একটা পাবো। আর একটা ব্যাপার একটু উল্লেখ করতে চাই এখানে, আর সেটা হচ্ছে যে ভাই এতদিন কিন্তু বাংলাদেশে অফিসিয়ালি OnePlus ছিল না। মানে যে সমস্ত ফোন মানুষ কিন্তু গ্রে মার্কেট থেকে সেগুলোতে ডিসপ্লেতে সমস্যা হলে তো আপনি কার কাছে যাবেন? সো OnePlus এখন যেহেতু অফিসিয়ালি বাংলাদেশে তাদের অপারেশন রান করছে, সুতরাং ভাই যাওয়ার তো একটা জায়গা আছে এখন। OnePlus কিন্তু এবার তাদের ডিজাইনে বেশ ভালো রকমের পরিবর্তন এনেছে। টু বি ভেরি অনেস্ট, তাদের আগের ক্যামেরা হাউজিং এর ডিজাইনটা দেখে না আমার অতটা ভালো লাগতো না। রিসেন্টলি তারা ফ্রেশ একটা লুক নিয়ে হাজির হয়েছে। তারপরেও আমার কাছে মনে হয় এই যে ক্যামেরা হাউজিংটা, এটা তারা একদিকে না দিয়ে যদি মাঝখানে দিত আর কি, তাহলে আর একটু ভালো লাগতো। আমরা নিজেরাই এই কাজটা একটু করে আপনাদেরকে দেখাই, খেয়াল করে দেখেন ভাই, এটা কিন্তু আরো অনেক সুন্দর লাগতেছে। সো OnePlusকে অনুরোধ করবো ভাই, নেক্সট টাইমে আপনারা জিনিসটা একটু মাঝখানে দিয়ে। অবশ্য আরেকটা কারণে তারা একদিকে হয়তো দিছে, তার কারণ হচ্ছে রিসেন্টলি অনেক ফোনে আমরা দেখতেছি যে এরকম রাউন্ড শেপের ক্যামেরা বাম মাঝখানে দেওয়া, একটু ব্যতিক্রমী কিছু একটা করতে চাইছে তারা। ইভেন 10-12 হাজার টাকা দামের ফোনেও কিন্তু রিসেন্টলি এই ক্যামেরা মডিউলটা ব্যবহার করা হচ্ছে। এনিওয়ে, এই জিনিসটা যদি আপনি একটু সাইডে রাখতে পারেন, বাদ বাকি সবকিছু কিন্তু আপনার ভালো লাগবে, এক্সেপ্ট দ্য গ্লসি শাইনি মেটাল ফ্রেম। তারা মেটাল দিয়েছে, খুবই ভালো কথা। দামি দামি অনেক ফোনেও আজকাল এটা দেখা যায় না, কিন্তু এটা যদি ম্যাট ফিনিশ দিত দেখতে আরো ভালো লাগতো, কারণ এটা ধরতে ধরতে খুবই নোংরা হয়ে যায়, হাতের ছাপ লেগে থাকে, একটু চিপ ফিল পাওয়া যায়। তবে OnePlus এর এই অ্যালার্ট স্লাইডারটা কিন্তু খুবই কাজের, বিশেষ করে যারা ফোন সাইলেন্ট করে আবার অন করতে ভুলে যান তাদের জন্য এটা অনেক কাজে আসবে। এবং এটা অপারেট করার সময় একটা হ্যাপটিক ফিডব্যাক আপনি পাবেন, সেই রকম একটা ফিল পাওয়া যায়। পাশাপাশি এই ফোনে রয়েছে IP68 এবং IP69 রেটিং। এর ফলে পানি থেকে বেশ ভালোই নিরাপদে থাকবে এই ফোনটা। এবং এই ফোনটা এবার কোয়াড কার্ভ হওয়ার ফলে কিন্তু অনেক বেশি কনভিনিয়েন্ট হবে হাতে ধরার ক্ষেত্রে। ভেগান লেদারের পাশাপাশি এই ফোনটা আরো বেশ কিছু ফিনিশিং এ পাওয়া যাবে যেগুলো দেখতে অনেক সুন্দর। ডিসপ্লের কথা যদি বলি ভাই, দিস ইজ অ্যামেজিং, বিলিভ মি। 6.82 ইঞ্চির LTPO অ্যামোলেড তারা এখানে ব্যবহার করেছে। HDR10+ সাপোর্ট রয়েছে 120 হার্টজের রিফ্রেশ রেট, এবং LTPO হওয়ার ফলে কিন্তু এটা সময়ে সময়ে চেঞ্জ হবে। মানে যখন আপনার দরকার হাই রিফ্রেশ রেটে তখন ও আপনাকে হাই রিফ্রেশ রেট দেবে, যখন কম দরকার কম দেবে। এর ফলে ব্যাটারি কনজাম্পশন কিন্তু অনেক কমবে। সেই সঙ্গে রয়েছে 100% P3 কালার গ্যামুট সাপোর্ট, 10 বিট কালার ডেপ ভাইরে ভাই, এবং এটার PPI 500-এর উপরে। এর ফলে ক্রিস্টাল ক্লিয়ার শার্প পিকচার কোয়ালিটি পাবেন। OnePlus দাবি করছে এই ডিসপ্লের ব্রাইটনেস 4500 নিটস। দিস ইজ ইনসেন। তবে গ্যাঞ্জামটা হচ্ছে ওইটা ভাই রেগুলার ব্রাইটনেস না, ওইটা হচ্ছে HBM মোড, বা বুঝতে পারছেন যে ডিরেক্ট সানলাইটে গেলে কখনো কখনো আপনি 4500 নিটস পর্যন্ত ব্রাইটনেস পাবেন। তবে এই ফোনের রেগুলার ব্রাইটনেস 1600 নিটস। এনিওয়ে, ইনডোর হোক অথবা আউটডোর, ব্রাইটনেস জনিত কোনো সমস্যা আপনি পড়বেন না। সেই সাথে এই ফোনের টাচ রেসপন্সিভনেসও কিন্তু অস্থির। ডিসপ্লে প্রোটেকশনের খোঁজ খবর নিতে গিয়ে দেখলাম যে নর্মালি আমরা যে গরিলা, হনুমান গ্লাসের ডিসপ্লে প্রোটেকশন দেখতাম আর কি অন্যান্য ফ্ল্যাগশিপ ফোনে, এখানে কিন্তু তারা ডিফারেন্ট কিছু একটা ব্যবহার করছে। আর সেই টেকনোলজির নাম হচ্ছে সিরামিক গার্ড। ভাই এই জিনিসটার সাথে আমরা অতটা পরিচিত না, তবে OnePlus বলছে ভাই এটা ভালোই মজবুত আছে। আমরা টুকটাক ফেলে দিয়েও দেখছি, খুব একটা কিছু হয় নাই আর কি, বেশি জোরে ফেলি নাই ভাই, যদি ভেঙে যায় তারপর তো একটা বিপদ হয়ে যেতে পারে। সো সবকিছু মিলিয়ে এইটার ডিসপ্লে কিন্তু খুবই চমৎকার। তবে এটা একেবারে পৃথিবী সেরা কিছু না, মানে আমি বলে দিলাম আর হয়ে গেল ওরকম কিছু না। আমি কিন্তু এখনো পর্যন্ত স্যামসাং এর S25 আলট্রা ডিসপ্লেটাকে এগিয়ে রাখবো। তবে আরেকটা জায়গায় OnePlus বেশ ভালোই কাজ করেছে, আমরা সেটা বুঝতে পেরেছি, আর সেটা হচ্ছে এইটার ক্যামেরা। এই ফোনের রেয়ারের 3টা সেন্সরের 3টাই 50 মেগাপিক্সেলের। মেইন সেন্সরটা হচ্ছে সোনির LYT-808। এটা কিন্তু এমন নয় যে একেবারে পৃথিবীর সেরা একটা সেন্সর, বাট দিস ইজ গুড, দিস ইজ ডিসেন্ট। 50 মেগাপিক্সেলের আরো একটা সেন্সর আছে যেটা 3x অপটিক্যাল লেন্স, ওইটাও সনির লেন্স, LYT-6
600। আরও রয়েছে 50 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড সেন্সর, সেই সাথে 32 মেগাপিক্সেলের একটা সেলফি শুটারও পেয়ে যাবেন। ছবিগুলো আই ক্যাচি ভাই, হ্যাঁ এইটা আমার মনে হয় না যে আপনারা নতুন করে এডিট করতে হবে, প্রচুর ডিটেইল পাবেন, শার্পনেসেরও অভাব নাই, ওয়ার্ম একটা টোন পাওয়া যায় প্রত্যেকটা ছবিতে, যেটা ওয়ানপ্লাসের একটা কি বলবো সিগনেচার টোন, যথেষ্ট ভালো লাগে দেখতে। এবারও ওয়ানপ্লাস কোলাবোরেশন করেছে হ্যাসেল ব্লেডের সঙ্গে এবং বোঝাই যাচ্ছে যে তারা অনেক কাজ করেছে এখানে। খুবই ভালো ডাইনামিক রেঞ্জ আপনি পেয়ে যাবেন, শ্যাডো এরিয়াগুলো খুব ভালোভাবে এক্সপোজ করতে পারে, তারপরেও কিন্তু অনেক বেশি নয়েজ ক্রিয়েট করে না। লো লাইটেও আমরা বেশ ভালো ছবি পেয়েছি, আর পোর্ট্রেট মোডে দারুণ দারুণ ছবি পেয়েছি, বিশেষ করে 3x অপটিক্যাল লেন্স যখন আপনি ইউজ করবেন খুবই চমৎকার লাগে দেখতে ছবিগুলো। সাবজেক্ট খুব চমৎকার ভাবে সেপারেট করতে পারে, করতেই হবে ভাই এত দামি একটা ফোন। ভিডিও করতে পারবেন সর্বোচ্চ 8K রেজুলেশনে 30 fps এ, আর 4K তে 60 fps এর সাপোর্ট রয়েছে। তবে লেন্স সুইচিংটা আবার বেশ স্মুথ আমরা পেয়েছি, মানে কিছুটা আইফোনের লেভেলে আর কি যাচ্ছে ধীরে ধীরে ওয়ানপ্লাস, সেটা বোঝাই যাচ্ছে। তো ক্যামেরা নিয়ে সর্বশেষ যেটা বলা যায় যে ওয়ানপ্লাসের পুরাতন ফ্ল্যাগশিপ ফোনের চাইতে কিন্তু এখানে তারা বেশ ভালো একটা জাম করেছে এবং একে আমি 10-এ 8 দিতে পারি। আচ্ছা, এইবার হার্ডওয়্যার নিয়ে ভাই আসল আলাপে আমরা আসি। স্ন্যাপড্রাগন 8 এলিট, এবং এটা নিয়ে অনেক আলোচনা চলতেছে, ফাটায় দিচ্ছে ভাই টেক দুনিয়া, বিশেষ করে স্মার্টফোন মার্কেটে। এই চিপসেটটা নিয়ে অনেক সমালোচনাও আছে। সমালোচনা কোন অর্থে? বেশ হিট প্রডিউস করে ভাই, নতুন একটা চিপসেট, একে একটু সময় দিতে হবে। হ্যাঁ, মানে ফোন কোম্পানিগুলোরও তো আসলে বুঝতে হবে এই চিপসেটটা আসলে এত পাওয়ারফুল একটা চিপসেট, ওরে তো অপারেট করার মতো ইউআই দিতে হবে। তবে এটা তো একবারে দেওয়া সম্ভব না, এক একটা কোম্পানি এক এক রকম ভাবে এই চিপসেটটাকে ফাইন টিউন করতেছে একে হ্যান্ডেল করার জন্য আর কি। এখন ঝামেলাটা কি জানেন? ধরেন আমরা যে এই যে বলি যে সময় দিতে হবে, সময় দিতে হবে, সময় দিতে দিতে নতুন আর একটা চলে আসে, তখন আবার ওইটারও সময় দেওয়া লাগে, মানে এই একটা বিপদ আর কি। সো এখানে কিছু করার নাই, এই প্রসেসরটা কিন্তু খুবই পাওয়ারফুল। আর আমরা যেটা খেয়াল করে দেখেছি যে হিটিং ইস্যু আছে, হিটিং ইস্যু আছে, বাট ওয়ানপ্লাস যেটা করেছে দুইটা কারণে আমরা একটু হিট কম ফিল করেছি। প্রথমত এইখানে তারা ভেগান লেদারের যে একটা লেয়ার দিয়েছে, ওর কারণে কিন্তু হিটটা কম ফিল হয়। আর একটা কারণ সেটা হচ্ছে যে এর ভেতরে যে কুলিং সিস্টেম ওইটা আবার দুর্দান্ত কাজ করেছে, মানে হিট হয় আবার খুব দ্রুত ঠান্ডাও হয়ে যায়। এইটা ডেফিনেটলি স্ন্যাপড্রাগনের সবচাইতে ভালো চিপসেট এখনো পর্যন্ত। এই চিপসেটের দুইটা ক্লাস্টার হচ্ছে 4.32 গিগাহার্টজের ওরিয়ন V2 ফনিক্স L, আর বাকি 6টা 3.53 গিগাহার্টজের ওরিয়ন V2 ফনিক্স M। এই চিপসেটের জিপিইউ Adreno 830, সেটা আপনারা অনেকেই জানেন। সো আমরা যেটা বুঝতে পারতেছি স্ন্যাপড্রাগন কিন্তু ধীরে ধীরে তারা মাল্টি কোরের পারফরমেন্সের দিকে কিন্তু ফোকাস করতেছে। এটা বেশ ভালো একটা দিক, কারণ সামনে ভাই এআই যুগ চলে আসতেছে, এই জিনিসটা তারা বুঝতে পারতেছে এবং আমার মনে হয় তারা খুব ভালোভাবে এআই এর সঙ্গে নিজেদের এই নিউরাল প্রসেসিং সিস্টেমের ইন্টিগ্রেশনটা খুব ভালোভাবে করতে পারবে। অ্যান্ড্রয়েড 15 পেয়ে যাবেন আউট অফ দ্য বক্স, সেই সঙ্গে রয়েছে অক্সিজেন OS 15। ভাই ওয়ানপ্লাস ফোনগুলো কিন্তু এদের ইউআই এর জন্য মানে সেই লেভেলের বিখ্যাত, সারা পৃথিবীতে একটা ক্রেজ শুরু হয়েছিল যে বলা হতো iOS এর পরে বেস্ট অ্যান্ড্রয়েড ইউআই হচ্ছে অক্সিজেন OS। বাট সময়ের বিবর্তনে অক্সিজেন OS কিন্তু এখন আর আগের মতো নাই, মানে আমি বলতেছি না যে খারাপ হয়ে গেছে, কিন্তু প্রচুর প্রচুর চেঞ্জ চলে আসছে। এটা কিছুটা ColorOS এর মতো হয়ে গেছে আর কি। এনিওয়ে ColorOS যে খারাপ আমি সেটা বলতেছি না। খেয়াল করে দেখেন আইফোনের ডাইনামিক আইল্যান্ডের মতো এখানেও তারা ওইরকম একটা জিনিস দিয়েছে। এইটা যে খুব কাজের আমি সেইটা জোর দিয়ে বলবো না, বাট নোটিফিকেশন প্যানেলটার সঙ্গে কিন্তু iOS এর বেশ খানিকটা মিল আছে। আরেকটা জিনিস ভালো লাগছে সেটা হচ্ছে আইফোনের সাথে কিন্তু ফাইল শেয়ার করা এখন আরো অনেক সহজ করে দিয়েছে ওয়ানপ্লাস, সেই সঙ্গে ওপ্পো। এইটা খুব ভালো একটা গেস্টার। আর ওয়ানপ্লাস ইউআই নিয়ে কি বলবো ভাই, ক্রেজি ফাস্ট ইউআই, প্রচুর প্রচুর এআই ফিচারও তারা যুক্ত করেছে। এইটা নিয়ে আজকে আলাপ না করি, কোনো ল্যাগ আর হিকাপ ভাই আপনার দেখার কোনো সুযোগও নাই। এবং অ্যান্ড্রয়েড বেস যতগুলো ইউআই এই মুহূর্তে মার্কেটে আছে, আমি ওয়ানপ্লাসের অক্সিজেন OS কে সেখানে ওপরের কাতারে রাখবো। খুবই নিট অ্যান্ড ক্লিন একটা ফিল পাবেন, বাটার স্মুথ পারফরমেন্স আপনি পাবেন এর কাছ থেকে, আর প্রসেসরও পাওয়ারফুল, সব মিলিয়ে জোস পারফরমেন্স পাবেন এর কাছ থেকে। আমরা AnTuTu টেস্ট করেছি এবং স্কোর এসেছে 20,13,379, গিগ বেঞ্চে সিঙ্গেল করে 2,841, মাল্টি করে 8,371 স্কোর এসেছে। তবে টু বি ভেরি অনেস্ট আমি আর একটু বেশি স্কোর আশা করেছিলাম আর কি। জানি না আমাদের ডিভাইসের কি প্রবলেম হলো, আমরা দুইটা ডিভাইসে টেস্ট করে দেখেছি, সিমিলার স্কোর এসেছে আর কি। অনেক ইন্টারন্যাশনাল কন্টেন্ট ক্রিয়েটর দেখলাম এখান থেকে প্রায় 25-26 লাখ পর্যন্ত স্কোর পেয়েছে। এনিওয়ে 2 মিলিয়নও কিন্তু খারাপ না ভাই, এটারে মানে কোনোভাবে ফালাই দিতে পারবেন না, আপনি ইগনোর করতে পারবেন না। এটাও কিন্তু অনেক, কোনো একটা সময় আমরা ফ্ল্যাগশিপ ফোনে 4-5 লাখ AnTuTu স্কোর দেখতাম, সেটা এখন 2 মিলিয়ন ক্রস করে গেছে। আপনি মানে বুঝতে পারতেছেন জিনিসটা কোন দিকে যাচ্ছে এই ফোনের পারফরমেন্স। এবং এই চারটার দিকে একটু খেয়াল করে দেখেন, মানে স্ন্যাপড্রাগনের যতগুলো ফোনের আমরা রিভিউ করেছি এ পর্যন্ত তার একাংশ দেখতে পাচ্ছেন, এবং এখানে স্ন্যাপড্রাগন 8 এলিট একেবারে টপ পজিশন ধরে রেখেছে। তবে আরেকটা চার্ট আছে আমাদের কাছে, এখানে অন্য সব প্রসেসরের একটা তুলনামূলক চিত্র দেখতে পাচ্ছেন। ওইখানে কিন্তু আবার মিডিয়াটেকের ডাইমেনসিটি 9400 অনেক অনেক এগিয়ে রয়েছে।
এইটার গেমিং পারফরমেন্স নিয়ে আসলে আর সময় নষ্ট করার মানে হয় না, আমার কাছে মনে হয় এটা একটা বিস্ট ভাই। পাবজিতে আমরা 120 ফ্রেম রেটেও গেম খেলতে পেরেছি লক করে। হ্যাঁ, হিটিং ইস্যু আছে, তবে খুব দ্রুত ঠান্ডা হয়ে যায় আর ফোন হাতে ধরে খুব একটা ফিলও হয় না এরকম। অন্যান্য আরো কিছু হাই এন্ড গেম আমরা ট্রাই করেছি, যেমন কল অফ ডিউটি, অ্যাসফল্ট 9 ইত্যাদি ইত্যাদি। জোস লেভেলের পারফরমেন্স আপনি পাবেন। আর একটা জায়গায় এই ফোনটা দারুণ একটা স্ট্যান্ডার্ড সেট করেছে, আর সেইটা হচ্ছে ব্যাটারি। ভাই সিলিকন কার্বনের ম্যাজিক শুরু হয়ে গিয়েছে এবং ফ্ল্যাগশিপ ফোনগুলোতেও এখন আমরা দেখতে পাচ্ছি অনেক বেশি ব্যাটারি ক্যাপাসিটি দেওয়া শুরু করেছে, যেটা স্যামসাং ভাই কি বলবো, স্যামসাং এর কথা বলে লাভ নাই, তারা আসলে এই জিনিসটা নিয়ে নাকি এখনো টেস্টই করতেছে ভাই। কোনো কথা আপনি এটা বলেন, প্রায় 1.5 লাখ টাকা দামের একটা ফোনে এখনো 5000 mAh এর ব্যাটারি, সেখানে OnePlus এই স্ট্যান্ডার্ডটা সেট করেছে, এটা আমরা আসলে ওয়েলকাম জানাই। ব্যাটারিতে আমি বলবো যে ফ্ল্যাগশিপ ফোনের মধ্যে এটা খুব ভালোভাবে শাইন করবে এবং আপনি এই ফোনের কাছ থেকে অনায়াসে 8 থেকে 9 ঘন্টা SOT পেয়ে যাবেন আপনি যদি হেভি ইউজারও হন, এবং এই ফোনে 100 ওয়াট পর্যন্ত চার্জিং স্পিড সাপোর্ট পাবেন আপনি। তবে আনফরচুনেটলি আমাদের ভাই বক্সের মধ্যে কোনো চার্জার তারা দেয় নাই, আসলে এটা তো রিটেল ইউনিট না, এটা একটা স্যাম্পল ইউনিট আমাদেরকে OnePlus থেকে পাঠিয়েছে। আশা করা যায় বাংলাদেশের রিটেল ইউনিটে চার্জারটা দিয়ে দিবে তারা। সেই সঙ্গে রয়েছে 50 ওয়াটের ওয়্যারলেস চার্জিং সুবিধা। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা তারা আলট্রাসনিক দিয়েছে। দেখেন, আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর তো ডেফিনেটলি অনেক ফাস্ট, বাট ঝামেলাটা হচ্ছে অন্য একটা জায়গায়। আমরা তো ভাই ডিসপ্লেতে প্রোটেকশন ছাড়া বাইরে বের হব না, সেটাই স্বাভাবিক, তাই না? এত দামি ফোন পড়ে গেলে তো মানে কলিজা কেঁপে যাবে আর কি। প্রবলেমটা হচ্ছে ওইখানে, আপনি যখন কোনো স্ক্রিন প্রোটেক্টর এখানে ইউজ করবেন, আলট্রাসনিক সেন্সরটা ভাই ঠিক মতো কাজ করতে পারবে না, এইটা একটা বিপদ। অনেক দামি দামি স্ক্রিন প্রোটেক্টর পাওয়া যায় যেটা এই আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সঙ্গে কম্প্যাটেবল, ওইটা আপনাকে কিনতে হবে। এই ফোনে যে হ্যাপটিক ফিডব্যাক সেটা কিন্তু জোস ছিল, মানে ভাইব্রেশন মোটর যেটাকে বলে আর কি, দারুণ ফিল পাবেন। এবং কোথাও কোথাও আমি দেখতেছি যে এই স্ন্যাপড্রাগন এলিট 8 নিয়ে কিন্তু অনেকে নেটওয়ার্কের ইস্যুর কথা বলতেছেন আর কি, বাট আমাদের এই ফোনে ওই টাইপের কোনো প্রবলেম এখনো আমরা খুঁজে পাই নাই। অলরাইট, স্টেরিও স্পিকারটা কিন্তু আমাদের এক্সপেকটেশন পূরণ করতে পেরেছে, যথেষ্ট লাউড এবং ক্লিয়ার, যদিও এতে ডলবি অ্যাটমসের কোনো সাপোর্টের ব্যাপার কোথাও দেখলাম না। আমরা এই ফোনটা দিয়ে ওয়ার্ড ওয়্যারলেস দুইভাবে বিভিন্ন মিউজিক প্লেব্যাক করে দেখেছি, বেশ চমৎকার আউটপুট পেয়েছি। যদিও এতে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক আপনি পাবেন না, আপনাকে একটা কনভার্টার ইউজ করতে হবে। রিসেন্টলি রিলিজ হওয়া QCY মেলোবার্স 2 আমরা এতে ট্রাই করেছি, যেখানে হাইরেজ অডিও কোডেক নাই, তারপরেও কিন্তু বেশ ভালো আউটপুট আমরা পেয়েছি। এছাড়াও টেস্ট করেছি সাউন্ড পিটসের বেশ কয়েকটা TWS দিয়ে, সোনি WF-1000 XM5, অ্যাপল এয়ারপডস প্রো 2, বিভিন্ন রকম TWS দিয়ে টেস্ট করে আমরা যেটা খেয়াল করেছি, এটার ওয়্যারলেস আউটপুট কিন্তু খুবই চমৎকার। আরেকটা ব্যাপার আমার কাছে বেশ ভালো লাগছে, ফ্ল্যাগশিপ ফোনগুলো আসলে জিনিসটা ভুলেই যাচ্ছে ধীরে ধীরে। থ্যাঙ্কস OnePlus ফর IR ব্লাস্টার, এটা অনেক কাজে আসে অনেকের। রিমোট কন্ট্রোল চালিত যদি কিছু বাসায় আপনার থাকে, যেমন এসি বা টেলিভিশন এরকম, তাহলে আপনি রিমোট খোঁজাখুঁজি না করে ফোন থেকে এই কাজটা করতে পারেন। এবং এটার পজিশনিং তারা সামনের দিকে রেখেছে, অনেক ফোন ইদানিং দেখতে পাচ্ছি পেছন দিকে ভাই, মানে আপনি এসি চালাবেন এইভাবে, এটা কোনো কথা? সো থ্যাঙ্কস ফর দিস। অলরাইট, এই ফোনের দাম কিন্তু OnePlus থেকে আমাদেরকে এখনো জানানো হয় না, এবং এটা অফিসিয়ালি বাংলাদেশে কবে থেকে পাওয়া যাবে এই ব্যাপারেও কোনো স্পেসিফিক ডেট আমরা পাই নাই। আশা করছি খুব দ্রুত চলে আসবে। তবে অফিসিয়াল মার্কেটের পাশাপাশি আনঅফিসিয়াল মার্কেটেও কিন্তু OnePlus-এর ফোনগুলো বেশ ভালোই পপুলার, এবং একটু খোঁজখবর নিয়ে যেটা আমি দেখলাম যে এটা 97-98 হাজার টাকার আশেপাশে পাওয়া যাচ্ছে আর কি আনঅফিসিয়াল মার্কেটে, গ্লোবাল ভেরিয়েন্ট। এখন অফিসিয়াল ফোনের চ্যালেঞ্জটা হচ্ছে আমাদের বাংলাদেশে কিন্তু যতগুলো ব্র্যান্ডের ফোন অ্যাসেম্বল হয়, ওইখানে দেখা যায় যে ফ্ল্যাগশিপ ফোনগুলো আসলে এখনো পর্যন্ত অ্যাসেম্বল করার মতো ফ্যাসিলিটি হয়ে ওঠেনি ওইভাবে আর কি। আছে দু একটা কোম্পানি। এখন ফোন তো আপনাকে ইম্পোর্ট করতে হবে, ইম্পোর্ট করতে গেলে তো ভাই প্রায় 70% মতো ট্যাক্স যুক্ত হবে আপনার ফোনের দামের সঙ্গে, সুতরাং অফিসিয়াল ফোনের দাম তো অনেক অনেক বেড়ে যাবে। সো এইটা OnePlus-এর জন্য একটা চ্যালেঞ্জ হতে পারে যে অফিসিয়াল এবং আনঅফিসিয়াল ফোনের মধ্যে যে প্রাইসের গ্যাপটা যদি কম হয়, তাহলে ডেফিনেটলি মানুষ অফিসিয়াল ফোনই নেবে, কারণ গ্রিন লাইন আরও অনেক ব্যাপার স্যাপার আছে আর কি। আমার ধারণা এই ফোনের দাম যদি 1,20,000 টাকার আশেপাশে অফিসিয়ালি রাখা যায়, মানে ভাই রাগ করেন না আমার পরে, হ্যাঁ মানে এত বেশি বাড়াই বলতেছি, দেখতেছি আমরা তো দেখতেছি ভাই, কয়েকদিন আগে ভিভোর X200 ফোন তো আপনারা দেখছেন 1,40,000 টাকা দাম দিচ্ছে তারা, ওইটা এর চাইতে পাওয়ারফুল। অথচ সেই ফোনই আনঅফিসিয়াল মার্কেটে পাওয়া যাচ্ছে 80,000 85,000 টাকায়, মানে হিসাব তো আপনাকে মিলাইতে হবে এখানে। সো 1,20,000 বা এর আশেপাশে যদি দাম হয়, এটার 12GB 512GB ভেরিয়েন্ট, ওইটা একটা সুইট স্পট হবে বলে আমার কাছে মনে হয়। ভাই এটা তো আমার মন মতো বললাম আর কি, আমার মতামত দিলাম মার্কেট খোঁজখবর নিয়ে একটু যেটা মনে হইলো আমার কাছে। বাট আপনার কাছে কি মনে হয় অফিসিয়ালি এই ফোনের দাম কত হওয়া উচিত? এটার যে 12GB 512GB ভেরিয়েন্ট আছে, অবশ্যই একটু কমেন্ট সেকশনে জানিয়ে দিন, এবং এই ফোনটা কেমন লাগলো সেটাও জানাতে পারেন। সাবস্ক্রাইব করতে পারেন আমাদের চ্যানেলে এরকম আরও ভিডিও দেখার জন্য। আমাদের ফেসবুক পেজ রয়েছে, গ্রুপ রয়েছে, ভাই জয়েন করেন, এখানে সেই রকম আড্ডা হয় সবসময়। ফেসবুকে আমাকে আপনারা ফলো করতে পারেন, বিস্তারিত সব কিছু ডিসক্রিপশনে। দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, ভালো রাখুন।
এবং দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।